কিভাবে নিখোঁজ থেকে হত্যা পর্যন্ত পৌঁছালো ঘটনা, রুমমেটের বিরুদ্ধে সন্দেহ কিভাবে তৈরি হলো, আদালতের নথিতে কি নতুন তথ্য এসেছে, ফোন লোকেশন কিভাবে রহস্য উন্মোচন করলো, কেন বারবার বক্তব্য বদলাচ্ছিল সন্দেহভাজন। আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ফ্লোরিডা স্টেটে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় প্রকাশিত আদালতের নথিতে উঠে এসেছে ভয়ঙ্কর এক টাইমলাইন, যা শেষ পর্যন্ত দ্বৈত হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী এই ঘটনার প্রতিটি ধাপে পরিকল্পিত এবং সুসংগঠিত হতে পারে বলে ধারণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত নাহিদা বৃষ্টি ও জামিল লিমন দুজনই 27 বছর বয়সী এবং একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। গত 16 এপ্রিল সকালে তাদের সর্বশেষ দেখা যায়। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা প্রথমে বন্ধুদের মধ্যে উদ্বেগ তৈরি করে। বৃষ্টির এক বন্ধু জানান, 17 এপ্রিল তিনি বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে লিমনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আরেক বন্ধু জানান, 16 এপ্রিল দুপুরে বৃষ্টি তাকে ফোন করে চশমা এনে দিতে বলেন, কিন্তু বিকেলে নির্ধারিত স্থানে আর আসেননি তিনি। পরদিন বন্ধুরা লিমনের অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নেন। সেখানে তার এক রুমমেট জানান তিনি জানেন না লিমন কোথায়, তবে তার স্কুটারটি এখনও বাসায় ছিল। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। 18 এপ্রিল বৃষ্টির কর্মস্থলে গিয়ে পুলিশ তার বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পায়, যার মধ্যে ছিল লাঞ্চ বক্স, ম্যাকবুক, আইপ্যাড এবং ব্যাগ। আইপ্যাডে পাওয়া যায় মেসেজ থেকে জানা যায় বৃষ্টি ও লিমন নিজেদের লোকেশন শেয়ার করছিলেন এবং 16 এপ্রিল দুপুরে তারা যোগাযোগ করছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃষ্টি 16 এপ্রিল দুপুর 12টার দিকে অফিস থেকে বের হন এবং একটি ছাতা দিয়ে রোদ থেকে নিজেকে আড়াল করছিলেন। এরপর আর তাকে কোথাও দেখা যায়নি। পুলিশ প্রযুক্তির সাহায্যে লিমনের ফোনের অবস্থান ট্র্যাক করে দেখতে পায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ফোন বাসা ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছিল। এরপর রাতের দিকে সেটি ক্লিয়ার ওয়াটার এলাকার দিকে চলে যায়। এই সময় থেকেই তদন্তে আসে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়া। প্রথম দিকে তিনি দাবি করেন তিনি কিছুই জানেন না এবং ওই 2 শিক্ষার্থীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তদন্তকারীরা তার বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান। তার গাড়ির তথ্য বিশ্লেষণে দেখা যায় 16 এপ্রিল সন্ধ্যায় তার গাড়ি একটি সেতুর ওপর দিয়ে চলাচল করেছে, যা লিমনের ফোনের সর্বশেষ অবস্থানের কাছাকাছি। অথচ তিনি দাবি করেন তিনি সেখানে যাননি। পরে তিনি বক্তব্য পরিবর্তন করে বলেন তিনি লিমন ও বৃষ্টিকে ক্লিয়ার ওয়াটারে নামিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন সেখানে গিয়েছিলেন সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তদন্তকারীরা আরও দেখতে পান তার হাতে আঘাতের চিহ্ন ছিল। তিনি দাবি করেন রান্না করতে গিয়ে পেঁয়াজ কাটার সময় আঘাত পেয়েছেন, কিন্তু কি রান্না করছিলেন তা তিনি মনে করতে পারেননি, যা সন্দেহ আরও বাড়ায়। অ্যাপার্টমেন্টের বাইরে ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় রক্তমাখা ডাক্ট টেপ এবং টিস্যু। একই সঙ্গে পাওয়া যায় পরিষ্কার করার বিভিন্ন সামগ্রীর রসিদ, যা ঘটনার দিন রাতেই কেনা হয়েছিল। পরবর্তী তল্লাশিতে অ্যাপার্টমেন্টের ভেতরে রক্তের দাগ, টানার চিহ্ন এবং মেঝেতে বড় আকারের রক্তাক্ত অংশ পাওয়া যায়, যা ইঙ্গিত দেয় সেখানে সহিংস কিছু ঘটেছিল। ডাম্পস্টার থেকে উদ্ধার করা হয় লিমনের ব্যক্তিগত জিনিসপত্র, রক্তমাখা কাপড়, বৃষ্টির ফোন কভার এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ। পরীক্ষায় দেখা যায় এসবের সঙ্গে 2 ভিকটিমের ডিএনএ মিলে গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এসে সন্দেহভাজনের মোবাইল ফোন থেকে। সেখানে দেখা যায় ঘটনার আগেই তিনি বিভিন্ন প্রশ্ন সার্চ করেছিলেন, যেমন মৃতদেহ গোপন করলে কি হয়, গাড়ির নম্বর পরিবর্তন করা যায় কিনা, কিংবা গুলি চালালে প্রতিবেশীরা শুনতে পাবেন কিনা। এছাড়া তিনি কালো ট্রাশ ব্যাগ, ডাক্ট টেপ এবং অন্যান্য সরঞ্জাম আগেই কিনে রেখেছিলেন, যা তদন্তকারীদের মতে পরিকল্পিত অপরাধের ইঙ্গিত দেয়। 24 এপ্রিল একটি সেতুর পাশে পাওয়া যায় একটি বড় ট্রাশ ব্যাগ, যার ভেতরে ছিল পচন ধরা মানবদেহ। পরে সেটি জামিল লিমনের মরদেহ হিসেবে শনাক্ত করা হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ধারালো অস্ত্রের একাধিক আঘাত উল্লেখ করা হয়েছে। নাহিদা বৃষ্টির দেহ এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত না হলেও তদন্তকারীরা মনে করছেন তিনি বেঁচে নেই। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র ব্যবহার করে দুজনকেই হত্যা করেন এবং পরে ঘটনাস্থল পরিষ্কার করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন। এরপর মরদেহ ট্রাশ ব্যাগে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। অবশেষে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে 2টি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়।
আদালত তাকে জামিন ছাড়াই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি নিরাপত্তা, নজরদারি এবং আগাম সতর্ক সংকেত উপেক্ষার ভয়াবহ পরিণতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এখন সবার নজর বিচার প্রক্রিয়ার দিকে, যেখানে আশা করা হচ্ছে সত্য উদ্ঘাটিত হবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।